শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হলো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা জুহু বিচে তদন্ত। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক, যিনি রহস্য ও গোয়েন্দা কাহিনী লিখে খ্যাতি অর্জন করেছেন। শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আজকের এই গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলা রহস্য গল্প সংকলন বইটি থেকে। এই গল্পে আমরা শুনব লেখক গোয়েন্দার একটি প্রতারণা চক্র ফাঁস করার বিভিন্ন পরিকল্পনা এবং বিভিন্ন প্রচেষ্টা। গল্পের প্রধান চরিত্রগুলি হল লেখক গুণধর বাবু, ইন্সপেক্টর ভদ্র এবং বজ্রগোপাল। এবার শুরু হচ্ছে জুহু বিচে তদন্ত। সকালে ঘুম থেকে উঠে বাগানে একটু পায়চারি করে যখন কেয়ারি করা রঙ্গন গাছগুলোর পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক তখনই রাখরি এসে খবরের কাগজটা হাতে দিল। কাগজের প্রথম পাতায় চাঞ্চল্যকর একটি সংবাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে চমকে উঠলাম। এক অদ্ভুত প্রতারণার খবর। রাখরি বলল, আপনার চা কি এখানে নিয়ে আসবো? আমি রাখরির মুখের দিকে একটুক্ষণ স্থিরভাবে চেয়ে থেকে বললাম, না থাক, আমি ভেতরে যাচ্ছি বলে ঘরে এসেই ডায়াল ঘুরিয়ে ফোন করলাম। যেখানে করলাম সেখানে লাইন ঠিকমতো পাওয়া গেলেও ফোন ধরল না কেউ। অর্থাৎ সোনালী অ্যাপার্টমেন্টের ওই ঘরটিতে এখন কেউ নেই। ফোন নামিয়ে রেখে আমি যখন ইজি চেয়ারটায় গা এলিয়ে খবরের বিষয়বস্তুর উপর মন রেখেছি, রাখরি তখন চা নিয়ে এলো, সঙ্গে দুটো বিস্কুট। আমি বিস্কুট খেয়ে চায়ে চুমুক দিলাম। যে খবরটা আমাকে ভাবিয়ে তুলেছে তা এইরকম। গতকাল দুপুরে বউবাজার অঞ্চলে একটি গয়নার দোকানে অভিনব কায়দায় প্রতারণা করা হয়েছে। দুপুর 1টা নাগাদ এক দম্পতি একটি দোকানে এসে লক্ষাধিক টাকার গয়না কেনেন। তারপর সেল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য রসিদ না নিয়েই চলে যান। দোকানদারও টাকা গুনে সিন্ধুকে ভর্তি করে খদ্দেরকে বিদায় দেন। এইরকম খদ্দের যে এই প্রথম তা নয়, মাঝে মধ্যেই এইরকম দু একজন আসেন। সম্পত্তি কেনাবেচার ব্যাপারেও এরকম ফাঁকিবাজি চলে। 3 লাখ টাকার সম্পত্তিকে 2 লাখ টাকা দেখিয়ে দলিল করা হয়। এতে অনেক টাকার স্ট্যাম্প পেপার বেঁচে যায়। সে যাক, রহস্য ঘনালো এর পরই। ওই দম্পতি গয়না নিয়ে চলে যাওয়ার পরই আরও 2জন খদ্দের আসেন। এক্ষেত্রেও একজন পুরুষ, অন্যজন মহিলা। তারাও ওই একই দামের গয়না কিনে নিয়ে রসিদ নিয়ে যখন উঠে আসতে যান, নাটক তখনই জমে। দোকানদার বিনীতভাবে বলেন, আমার টাকাটা? দম্পতি বলেন, টাকা তো আপনাকে দিয়ে দিয়েছি। দোকানদারের চোখ কপালে উঠে যায়। সে কি মশাই, কখন আমাকে টাকা দিলেন? দম্পতি শুরু করেন চেঁচামেচি, ঠক, জোচ্চোর, মিথ্যাবাদী। সে এক মহা কেলেঙ্কারি। খদ্দের ও দোকানদারের চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ আসে। পুলিশ এসে দম্পতিকে বলে, আপনারা যে টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ আছে? দম্পতি বলেন, আছে বই কি, প্রতিটি নোটের নাম্বার আমার কাছে নোট করা আছে, এই দেখুন। পুলিশ তখন দোকানদারের সিন্দুক খুলিয়ে টাকা বের করে নোটের নাম্বার মিলিয়ে দেখে। প্রতারকরা সসম্মানে তাদের গয়না নিয়ে চলে যান, আর দোকানদার মাথা হেঁট করে বসে থেকে জনসাধারণের ধিক্কার এবং বিদ্রুপাত্মক বাক্যবাণ হজম করতে থাকেন। চাঞ্চল্যকর এই সংবাদটা পড়ে দেখলেই বোঝা যায় প্রতারণার ব্যাপার সুপরিকল্পিত। অর্থাৎ 2 দম্পতি একই চক্রের হয়ে কাজ করছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যে দোকানদার এই প্রতারণার বলি হয়েছেন তিনি আমার বিশেষ পরিচিত। নাম গুণধর পাইন। ফর্সা রং, মাঝারি চেহারা, সবসময় মুখে পান আর পরনে ধুতি পাঞ্জাবি। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। এহেন লোক যে খদ্দেরকে সন্তুষ্ট করতে গিয়ে কেন এমন ভুল করলেন তা ভেবে পেলাম না। কাগজটা নামিয়ে রেখে যখন বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছি, সেই সময় রাখরি এসে বলল, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। উনি কি একাই, না সঙ্গে কেউ আছেন? 12-14 বছরের একটি ছেলেও আছে। আচ্ছা, ওদের ভেতরে আসতে বলো,
আর চা করে সকলের জন্য। একটু পরেই পায়ের শব্দ শোনা গেল। চেহারা না দেখেই বললাম, আসুন আসুন গুণধর বাবু, আসতে আজ্ঞা হোক। গুণধর বাবু বিনয়ের হাসি হেসে বললেন, কে করে জানলে আমি এসেছি? আজ সকালে আপনার গুণের খবর কাগজে ফলাও করে ছাপা হয়েছে দেখেই অনুমান করেছি। এইবার আমার আপনার কথা নিশ্চয়ই মনে পড়বে। গুণধর বাবু নিজে থেকেই আসন গ্রহণ করলে বললাম, এই ছেলেটিকে? আমার এক কর্মচারী। রাখহরি চা দিয়ে গেলে আদ্যপান্ত সমস্ত ঘটনা বেশ ভালো করে শুনলাম গুণধর বাবুর মুখ থেকে। শুনে বললাম, এখন আমাকে আপনি কি করতে বলেন? গুণধর বাবু বললেন, শোনো ভাই, আমার তো যা হওয়ার তা হয়েইছে। এই ব্যাপারে আইন আদালত করতে গেলে কর ফাঁকি দেওয়ার অপরাধে আমি ফেঁসে যাব। বহু কষ্টে পুলিশি ঝামেলার হাত থেকেও রেহাই পেয়েছি। এখন আমি চাই এই প্রতারকদের তুমি খুঁজে বের করো। তাতে লাভ? আপনার গয়না কি আপনি ফেরত পাবেন? না, গয়নাও পাবো না, টাকাও না। তবু চাই এর জাল ছেড়ে যাক, অপরাধী ধরা পড়ুক। এই ধরনের অপরাধীর শাস্তি পাওয়া অবশ্যই দরকার। কিন্তু এই জনবহুল শহরে কোথায় কোনখানে যে রয়েছে তারা, কোন সূত্র ধরে তা আবিষ্কার করব? এই মুহূর্তে তারা যে পুনে কিংবা ব্যাঙ্গালোরের কোনো কফি হাউসে বসে নেই তা কে বলতে পারে? তাহলে চেষ্টা অবশ্যই করব, করছিও। বলেই আরেকবার উঠে গিয়ে ডায়াল ঘুরিয়ে ফোন করলাম। এবারে সাড়া এলো। হ্যালো। ইন্সপেক্টর ভদ্র, আমি অম্বর বলছি, অম্বর চ্যাটার্জি। হ্যাঁ, বলুন কি ব্যাপার? একটু আগে আপনার অ্যাপার্টমেন্টে ফোন করেছিলাম। আমি মার্কেটিং এ গিয়েছিলাম। আপনার ঘরে কেউ নেই? ফোন ধরল না কেন? জানেন তো আমি ব্যাচেলার মানুষ, আর কাজের লোকটির আন্তরিক দেখা দেওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বেশ করেছেন। একটা ব্যাপারে আমি আপনার একটু হেল্প চাইছি। কাল বউবাজারে একটি গয়নার দোকানে হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা হঠাৎই কেটে গেল। আমি গুণধর বাবুকে বললাম, আপনার গাড়ি আছে? গাড়ি নিয়েই এসেছি আমি। তাহলে ড্রাইভারকে বলুন একবার সোনালী অ্যাপার্টমেন্টে আমাদের নিয়ে যেতে। কোলার স্বর্ণখনির কাছে নয়, এই কলকাতার মধ্যেই। রাখহরিকে আজকের জন্য একটু মাংস ভাত করে রাখতে বলে গুণধর বাবুকে নিয়ে সোনালী অ্যাপার্টমেন্টে এলাম। ইন্সপেক্টর ডি কে ভদ্র একজন সুদর্শন যুবক। পুলিশের চাকরিতে ওর মতো ভদ্র যুবকের সত্যিই প্রয়োজন। খুব শান্ত প্রকৃতির, কিন্তু রাগলে ভীষণ। আমরা যেতে সাদর অভ্যর্থনা করে বসালেন আমাদের। তারপর ধীরে সুস্থে গুণধর বাবুর মুখ থেকে সবকিছু শুনে বললেন, দেখুন, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না বের হয়। তবে কলকাতা শহরের বুকে দিন দুপুরে এইরকম প্রতারণা সত্যিই নজিরবিহীন। এখন আমাকে কি করতে হবে বলুন? গুণধরের হয়ে আমি বললুম, দেখুন, কেসটা যেরকম তাদের দোকানদারকে যে ব্ল্যাকমেল করা হচ্ছে, এটা কি আপনি বুঝতে পারেননি? ওই দম্পতিকে চলে যাওয়ার সুযোগ না দিয়ে আপনি যদি ওদের জেরা করতেন, এত টাকা কোথা থেকে পেলেন সেসব কথা জানতে চাইতেন বা ওদের পেছনে ধাওয়া করে ডেরাটা দেখে আসতেন, তাহলে কিন্তু হাতে নাতে ধরা পড়তো চক্রটা। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই কথাটা যে আমারও মনে হয়নি তা নয়, এবং এই ভুলটা যে মারাত্মক তাও আমি স্বীকার করছি। কিন্তু মুশকিল হলো, গুণধর বাবু তখন চোখ মুখের ভাব এমন করলেন যে মনে হয়েছিল উনিই আসলে খদ্দেরকে ব্ল্যাকমেল করতে চাইছিলেন। তাই আমরা ওকে ভৎসনা করছিলাম। ইতিমধ্যে পাখি ফুরুত। আমি গুণধর বাবুকে বললাম, ওই দম্পতি দুজনকে এর আগে আপনি আর কখনো দেখেছিলেন? হতাশ গুণধর বাবু বললেন, না ভাই, মনে তো পড়ছে না। গুণধর বাবুর সঙ্গে যে ছেলেটি ছিল তাকে প্রশ্ন করলাম এবার, তোমার নাম কি ভাই? আমার নাম নন্দ। তোমার বাড়ি কোথায়? নন্দর হয়ে গুণধর বাবুই বললেন, ওর বাড়ি হরিপালের কাছে এক গ্রামে। বাপ মা মারা ছেলে আমার কাছেই মানুষ। নন্দকে বললাম, ওই মুখগুলো আর একবার দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা, ওদের কাউকে আর কখনো এই দোকানে আসতে তুমি দেখেছিলে? মনে হচ্ছে একবার যেন দেখেছিলাম। 2-3 মাস আগে এক মহিলা দুপুরবেলায় এসে আমার কাছে ডিজাইনের বইটা চেয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কী সব দেখে বজ্রাদার সঙ্গে কথা বলে চলে গেলেন। বজ্রাদা?
বজ্রদা কি? আগে কাজ করতো আমাদের দোকানে। এখন করে না? না, আমি গুণধর বাবুকে বললাম, সেদিন দুপুরে আপনি কোথায় ছিলেন? আমি বরাবরই বিকালের দিকে আসতাম আর রাত অবধি থেকে ক্যাশ নিয়ে বাড়ি যেতাম। এখন বজ্র চলে যাওয়ায় সব সময় আমাকে দোকানে থাকতে হয়। আপনার সে বজ্র এখন কোথায়? ও পাথর সেটিং এর কাজ জানতো, শুনেছি সেই কাজ নিয়ে ও এখন বোম্বের জাহারি মার্কেটে ভালো রোজগার করছে। ওর বাড়ি কোথায় জানেন? এই ডোমজিরের কাছে নিবড়ে নামে একটা গ্রাম আছে সেইখানে। তবে ওই বউবাজারেই মেশে থাকতো, সেই ঠিকানা আমি জানি। কিন্তু বজ্র অত্যন্ত ভালো ছেলে, ওকে সন্দেহ করার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। সন্দেহ করছি না তো, তবে একেবারে হাল ছেড়ে না দিয়ে ভাই একটু ফোঁ দিয়েই দেখছি ছাইচাপা যদি কিছু থাকে। ইন্সপেক্টর ভদ্রর কাছ থেকে বিদায় নিয়ে বউবাজারের মেশে এসে বজ্রর বোম্বের ঠিকানা সংগ্রহ করলাম। ওর দু একটা চিঠিপত্র যা বন্ধুদের লিখেছিল তা পড়ে দেখলাম। বোম্বে থেকে পাঠানো ও দু একটা ফটো সংগ্রহ করলাম বন্ধুদের কাছ থেকে, যা গুণধরবাবুর কাছে নেহাতি অর্থহীন বলেই মনে হলো। সব কাজ সেরে যখন বাড়ি ফিরলাম, দুপুর তখন 1:30। রাখড়ি আমার জন্য হানটান করছিল। বলল, আপনি এত দেরি করলেন দাদা বাবু, একটু আগে অশোক বাবু এসেছিলেন, আপনার জন্য অপেক্ষা করে চলে গেলেন। অশোকবাবু মানে অশোক পালিত, সেই প্রেসের ফটোগ্রাফার ছেলেটি? হ্যাঁ, বলে গেছেন আবার আসবেন সন্ধ্যের সময়। আপনি যেন কোথাও যাবেন না, বিশেষ দরকার। আমি চিন্তিত হয়ে বললাম, কি এমন দরকার যে এইভাবে থাকতে বলল? তা জানি না, তবে এই একটা কাগজ রেখে গেছেন, আপনাকে দেখতে বলেছেন। আমি ভেতরে ঢুকে পোশাক পরিবর্তন না করেই অশোকের রেখে যাওয়া কাগজের পাতায় চোখ বোলালাম। নতুন বেরিয়েছে কাগজটা, লোকের হাতে হাতে না ঘুরলেও হকাররা রাখে, বিক্রিও হয়। সেই কাগজের প্রথম পাতায় বউবাজারের প্রতারণার বিবরণটা ফলাও করে ছাপাতো হয়েইছে, সেই সঙ্গে রয়েছে অশোকের তোলা একটি সুন্দর আলোকচিত্র, যাতে দেখা যাচ্ছে গয়নার বাক্স নিয়ে সেই দম্পতি অপেক্ষমান একটি মারুতিতে উঠছেন। এই ছবি একমাত্র এই একটি দৈনিকেই ছাপা হয়েছে। কাগজটা রেখে মনের আনন্দে স্নান খাওয়া সেরে বারবার সেই ছবির মুখগুলো দেখতে লাগলাম, আর ভাবতে লাগলাম এই জগতে কোনো কিছুই তুচ্ছ নয়, অশোক পালিত নয়, আর এই কাগজটাও নয়। সবারই কিছু না কিছু অবদান থাকে। অশোকের কথা মতো আমি সারাটা দিন ঘরে রইলাম, কিন্তু না, দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে পার হয়ে গেলেও অশোক তবুও এলো না। রাত্রিবেলা ওর কাগজের অফিসে ফোন করলাম, সেখান থেকেও ওর কোনো খোঁজখবর দিতে পারল না কেউ। সে রাত্রে অশোকের জন্য অপেক্ষা করে করে আমি নিজে কোথাও গেলাম না। পরদিন সকালে কাগজেই খবর পেলাম, অশোকের মৃতদেহ মধ্যরাত্রে কে বা কারা যেন ওদের অফিসের সামনে রাস্তার উপর শুইয়ে রেখে গেছে। শিউরে ওঠার মতো খবর। চক্রটি যে শুধু প্রতারণা করে তাই নয়, খুন করতেও পিছপা হয় না। সামান্য একটি আলোকচিত্র প্রকাশ করার অপরাধে যারা একজন নিরীহ ফটোগ্রাফারকে হত্যা করতে পারে, তারা যে কি সাংঘাতিক তা যে কেউ ধারণা করতে পারবে। আমি সেই কাগজের কাটিং সঙ্গে নিয়ে প্রথমেই গেলাম গুণধর পাইনের ওখানে। নন্দকে ছবিটা দেখে জিজ্ঞেস করলাম, তুমি এদের কাউকে চিনতে পারো? নন্দ বলল, হ্যাঁ, এরাই তো এসেছিল কাল। আমি সেই মহিলার ছবি দেখিয়ে বলেছিলাম, ইনি কি তোমার বজ্রদার সঙ্গে কথা বলেছিলেন? না, সে ছিল প্রথম জন। তারপর সোজা চলে এলাম সদর দফতরে। সেখানেও পুলিশের সংগ্রহে থাকা অপরাধীদের ছবির সঙ্গে মিলিয়ে এই ছবির দুজনের একজনেরও কোনো মিল পেলাম না। অবশেষে হতাশ হয়েই বাড়ি ফিরলাম। কিভাবে যে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাব তা ভেবে পেলাম না। রহস্যের জট খুলতে পারি এমন কোনো সূত্রও খুঁজে পেলাম না। এখন একমাত্র ভরসা বজ্রগোপাল। তবে সেখানেও যে খুব একটা আশার আলো রয়েছে তা নয়। সে বেচারা নির্দোষও হতে পারে। দোকানে কত কাস্টমার আসে, তাদের সঙ্গে কথাও বলতে হয়, তবুও চেষ্টা একটু চালিয়ে যায়।
সারাদিন অনেক চিন্তাভাবনা করার পর একটা উপস্থিত বুদ্ধি মাথায় এলো। কাগজের কাটিংটা সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন হোটেলে খোঁজখবর শুরু করলাম। বেশি খুঁজতে হলো না, শিয়ালদহেই উড়ালপুলের পাশে একটি লজের ম্যানেজার ছবি দেখেই বললেন, কি আশ্চর্য, এরা তো আমাদেরই অতিথি, প্রায় এখানে আসেন। আমি একটু দেখা করতে চাই। ম্যানেজার ঘাড় নেড়ে বললেন, সরি, কাল রাতেই চলে গেছেন এরা ঘর ছেড়ে দিয়ে। সেই ঘরে নতুন কেউ কি এসেছেন এখনো? না, ঘর খালি আছে। একবার দেখতে পারি ঘরটা? আপনার পরিচয়? পরিচয় দিলাম। ম্যানেজার নিজে সঙ্গে করে নিয়ে গেলেন ওপরের ঘরে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও যখন কিছুই পেলাম না, তখন হঠাৎ ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে কিছু বাজে কাগজের সঙ্গে একটা ট্রেনের টিকিট উদ্ধার হলো। টিকিটটা বোম্বে ভিটি টু হাওড়ার 5 দিন আগেকার। টিকিটও দুজনের, মিস্টার পি.কে. সিনহা এবং মিসেস সিনহার। ছবির বয়সের সঙ্গে বয়সও মিলে যাচ্ছে। আমি উৎফুল্ল চিত্তে টিকিটটা পকেটে নিয়ে সহযোগিতার জন্য ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম হোটেল থেকে। কি ভাগ্যিস চাপরাশি কাগজগুলো ঘর থেকে ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেয়নি। পরদিন দুপুরেই গীতাঞ্জলি এক্সপ্রেসে ভিআইপি কোটায় 2টো বার্থ নিয়ে চলে এলাম বোম্বেতে। অবশ্য একা আসেনি, ইন্সপেক্টর ভদ্র সিভিল ড্রেসের সঙ্গে এসেছেন। কলকাতা থেকে একটা হোটেলে জানিয়ে এসেছিলাম, তাই আমাদের থাকার জন্য ঘরও রেডি ছিল। যথাসময়ে বোম্বে পৌঁছে হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। প্রথমেই বোম্বে পুলিশের সাহায্য নিয়ে আমরা রিজার্ভেশন টিকিট দেখিয়ে রেল দপ্তর থেকে উদ্ধার করলাম মিস্টার সিনহার ঠিকানাটা। তারপর গেলাম ব্রজর খোঁজে। পাইধনির একটি 3 তলার ফ্ল্যাটে বজ্রগোপাল M.K. নম্বরের দোকানে কাজ করে। আমরা উপরে উঠে খোঁজ নিতেই ওর শেঠ এসে বললেন, ওকে তো আজ পাবেন না আপনারা, পেলেও ফিরতে অনেক রাত হবে। কোথায় গেছেন উনি? আম্বেরিতে, ওর দিদির বাড়ি। আপনারা? আমরা ওকে দিয়ে কিছু কাজ করাবো, তাই। এই কাজের দায়িত্ব আমিও তো নিতে পারি। আমরা কাল ওর সঙ্গে দেখা করব। আমরা সকালের দিকে অন্য কোথাও না গিয়ে একটা ট্যাক্সি থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে নরিম্যান পয়েন্ট হয়ে চৌপট্টি পর্যন্ত ঘুরলাম। তারপর বিকেলবেলা রোদের তেজ একটু কমলে মেরিন লাইন্স থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম আম্বেরিতে। ঠিকানাটা আমাদের কাছেই আছে। রেল দফতর রিজার্ভেশন স্লিপ ঘেঁটে যে ঠিকানা আমাদের দিয়েছেন সেটাও আম্বেরির। আম্বেরির জুহোতে এসে সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম আমরা। তারপর খুঁজে বের করলাম মিস্টার এবং মিসেস সিনহার ফ্ল্যাটটাকে। খুবই উন্নত মানের ফ্ল্যাট, তবে দুঃখের বিষয় ঘরে তালা দেওয়া। আমরা সমুদ্র তীরে বসেই ফ্ল্যাটের দিকে নজর রাখলাম, আলো জ্বললেই ধরব। এখানে জুহু বিচে এখন টুরিস্টের মেলা। বোম্বের চৌপট্টির থেকেও এখানটা আরও আকর্ষক, লোভনীয়। অনেক রাত পর্যন্ত এখানে মানুষের মেলা বসে থাকে। এই শহর দিনে রাতেও ঘুমায় না, তাই। হঠাৎ একসময় একজনের দিকে নজর পড়ল আমার। ফ্রেঞ্চ কাট দাড়ির এক যুবক সমুদ্রের দিকে মুখ করে বারবার সিগারেট ধরাতে গিয়ে ব্যর্থ হচ্ছে। বললাম, একে কি একটু চেনা চেনা লাগছে মিস্টার ভদ্র? হ্যাঁ, ইনিই তো সেই বজ্রগোপাল। আমি লাইটারটা নিয়ে বজ্রর দিকে এগিয়ে গিয়ে ফট করে ওর মুখের সামনে জেলে ধরলাম সেটা। বজ্র প্রথমে একটু চমকে উঠল, তারপর সিগারেট ধরিয়ে বলল, থ্যাঙ্কস। আমিও মিষ্টি হেসে ঘাড় নেড়ে ধন্যবাদ গ্রহণ করলাম। বজ্র কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে চলে যেতে চাইল। আমি বললাম, আপনাকে কলকাতায় কোথায় দেখেছি মনে হচ্ছে যেন। ভুল দেখেছেন, আমি বোম্বাতেই থাকি। বউবাজারে কোনো সোনার দোকানে কখনো গেছেন কি? মাঝে মাঝে গেছি হয়তো সোনাদানা কিনতে। বোম্বাই থেকে কলকাতায় কেউ সোনা কিনতে যায়? আপনি গুণধর পাইনকে চেনেন? আর চেনা। বজ্র অতর্কিতে আমাকে এমনভাবে আক্রমণ করলো যে এক ঝটকাতেই ধরাশায়ী হলাম। তারপর আমি উঠে দাঁড়াবার আগেই দৌড় শুরু করলো সে। ততক্ষণে মিস্টার ভদ্র এসে চেপে ধরেছেন তাকে।
বজ্র ভয়ে ফ্যাকাশে হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে আপনারা আপনারা কারা? আমি আপনাদের চিনি না। আমি তখন ওর পেটের কাছে রিভলভার ধরে বললাম, আমাদের তুমি নিশ্চয়ই চিনবে বজ্রদুলাল। আমি আমি বজ্রদুলাল নই, আপনারা ভুল করছেন, আমি বজ্রগোপাল। এখানে কোথায় এসেছিলে? দিদির বাড়ি? আমার কোনো দিদি নেই। আমি খবরের কাগজের কাটিংটা ওর দিকে মেলে ধরে বললাম, এদের তুমি চেনো? এরা কারা? এখানকার সাউথ পয়েন্ট ব্লকে 5th ফ্লোরে কারা থাকে? বজ্র তখন 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। বলল, হ্যাঁ, সব বলবো আপনাদের। আমাকে ছেড়ে দিন, আপনারা নিশ্চয়ই পুলিশের লোক। হ্যাঁ, অনেকক্ষণ থেকে আমরা ওত পেতে আছি তোমাকে ধরবার জন্য। ওদের ফ্ল্যাটে তালা দেওয়া। কোথায় গেছেন ওরা? আমরা সবাই গিয়েছিলাম, বজ্রসুর একটু আগেই ফিরছি। তাহলে চলো, ওদের সঙ্গে আলাপ পরিচয় একটু করিয়ে দাও। জুহু বিচ ঘিরে তখন উৎসাহী জনতার কৌতূহল দৃষ্টি। আমরা হাতের ইঙ্গিতে তাদের সরে যেতে বলে টেলিফোন বুথে গিয়ে লোকাল থানায় একটা ফোন করলাম। বোম্বে পুলিশকে আগে থেকেই জানানো ছিল ব্যাপারটা। তারাই এখানকার ফোন নাম্বার আমাদের দিয়েছিলেন, তাই অসুবিধা হলো না। আমরা বজ্রকে সঙ্গে নিয়ে মিস্টার অ্যান্ড মিসেস সিনহার ফ্ল্যাটে যখন পৌঁছালাম, তখন আমাদের দেখেই ভূত দেখার মতো চমকে উঠলেন তারা। আমাদের দুজনের হাতে রিভলভার আর বজ্রগোপালের অবস্থা দেখেই ব্যাপারটা যে কী হতে চলেছে তা অনুমান করতে পারলেন। একটু পরেই স্থানীয় পুলিশও এসে গেল। জেরার মুখে অপরাধ স্বীকার করল অপরাধীরা। উদ্ধার হলো লক্ষাধিক টাকার সমস্ত গয়না। বজ্রগোপাল স্বীকার করল এরাই তার নিজের দিদি জামাইবাবু। এই জামাইবাবুই তাকে বোম্বেতে নিয়ে আসেন। এইখানে বসেই এই অভিনব প্রতারণার পরিকল্পনা করে ওরা। উদ্দেশ্য, এইভাবে সোনা সংগ্রহ করে এখানে নিজেরা স্বাধীনভাবে একটা ব্যবসা করবে। তবে পার্ক স্ট্রিটের শম্ভু মালিক এবং তার স্ত্রী হচ্ছেন আসল নাটের গুরু। প্রতারণা ছাড়াও আরও অনেক বাজে কাজ তারা করে থাকেন। মিস্টার সিনহাকে নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে এবং অন্যান্য বড় বড় শহরে বেশ কিছুদিন এইরকম প্রতারণার ফাঁদ পেতে আসছিলেন। শুধু ভাগ্য বিপর্যয়ে এইবার বমাল সমেত ধরা পড়লেন সকলে। বোম্বে পুলিশ প্রতারণার দায়ে 3 জনকেই গ্রেফতার করল। ওদিকে টেলিফোনে খবর পেয়ে কলকাতার পুলিশও অ্যারেস্ট করল শম্ভু মালিক ও তার স্ত্রীকে। তাদের বিরুদ্ধে শুধু প্রতারণা নয়, খুনের অভিযোগও আনা হলো। আমরা গুণধরবাবুকেও পরদিন বিমানযোগে বোম্বে আসতে বলে ভিটিতে ফিরে এলাম। এখন পূর্ণ বিশ্রাম। কাল গুণধরবাবু এলে ওর হাতে গয়নার বাক্স তুলে দিয়ে ভাবছি গোয়াটা একবার ঘুরে আসব। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।